হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আজকে তোমাদের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। সরি, ভীষণ কাশি হয়েছে আমার। তো ভিডিওটা হচ্ছে যে তোমরা যখন নতুন বাচ্চা কেউ নিতে যাবে, কিভাবে বুঝবে যে বাচ্চা সুস্থ আছে না বাচ্চা অসুস্থ। মানে এরকম তো একটা হয় যে আমি একটা বাচ্চা নিতে যাব, অনেকের মনে থাকে যে বাচ্চাটা সুস্থ আছে কিনা, বাচ্চাটা সব কিছু ঠিকঠাক আছে কিনা, সেই রকমভাবে দেখে বাচ্চাটাকে আমরা পারচেস করি। যেখান থেকে যে পেট শপ থেকে তোমরা পারচেস করবে বা যে ব্রিডারের কাছ থেকে তোমরা পারচেস করবে বাচ্চাটিকে। তো সেইগুলো আমি বলে দেবো যে কিভাবে বুঝবে যে বাচ্চা সুস্থ আছে। আর তার আগে একটা কথা বলি, যদি ভাবো যে না আমি অসুস্থ বাচ্চাকে তার যোগ্য মূল্য দিয়ে কিনে, যোগ্য মূল্য মানে এরকম নয় যে ধরো একটা বাচ্চা, যে বাচ্চাটার এমনিতে 20,000 টাকা দাম, সে কিন্তু বাচ্চাটা অসুস্থ বলে তাকে তুমি ওই 5-7 হাজার টাকায় নিয়ে ফ্রিতে নিয়ে চলে আসছো। এটা অনেক লোকে বলে থাকে এই ধরনের বোকা বোকা কথাগুলো। সেগুলো করবে না। অ্যাকচুয়ালি যদি মনে করো যে না অসুস্থ বাচ্চাকে আমরা নেব, তো সেক্ষেত্রে কি করবে, সেটা তো খুবই ভালো। তার থেকে ভালো কিছু হয় না, একটা বাচ্চা তার পরিবার পাবে। কিন্তু আমি বলবো তাকে তার যোগ্য মূল্য দিয়ে নেবে। আর অবশ্য যারা অসুস্থ বাচ্চা নেবে বলে মনে মনকে বোঝায় যে একটা অসুস্থ বাচ্চাকে একটা জীবন দেব, একটা ভালো পরিবার দেব, তারা তাদেরকে যোগ্য মূল্য দিয়েই কিনবে, এটা আমার বিশ্বাস। তো তাও তোমাদেরকে বলছি যে যদি অসুস্থ বাচ্চা নেবে মনে করো, এর থেকে ভালো আর কিছু হয় না। ভগবানের অশেষ আশীর্বাদ পাবে। তাদেরকে নিয়ে এসে, তাদের যোগ্য মূল্য দিয়ে নিয়ে এসে একটা সুস্থ পরিবার দাও, একটা সুস্থ জীবন দাও। ইভেন শুধু তাই বলবো না, পথে ঘাটেও যদি কোনো অসুস্থ, দুর্বল, অসহায় বাচ্চাকে দেখো, অত্যাচারিত হতে দেখো কোনো বাচ্চাকে, তাকে নিয়ে এসে একটা সুস্থ জীবন দাও, একটা মাথার ছাদ দাও, যেমন আমি আমার দুর্জয়কে দিয়েছি। সরি। তো এবার আমি আসি যে কি করে, কি দেখলে বুঝবে যে তোমরা বাচ্চাটি সুস্থ আছে। এবং এইটা যে শুধু কিনতে গেলেই বাচ্চা সুস্থ আছে এটা যেমন দেখার একটা বিষয় বলবো, তেমনি কিন্তু বাচ্চা বাড়িতেও অসুস্থ আছে কিনা সেটা তোমরা বুঝবে কি করে, সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। সবার আগে বলি, প্রথমে গিয়েই যে বাচ্চাটিকে নেবে তার নাকটা চেক করবে, নাকটা ভিজে আছে। যদি নাকটা ভিজে থাকে তাহলে জানবে সে সুস্থ বাচ্চা। অনেকের ধারণা যে নাক ভিজে থাকলে নাকি বাচ্চাটি অসুস্থ হয় না। কুকুরদের ক্ষেত্রে, ডগিদের ক্ষেত্রে কিন্তু একদম ভুল ধারণা। যখন দেখবে নাক ভিজে আছে তার মানে বাচ্চা সুস্থ আছে। আর যদি দেখো নাকটা একদম খটখটে শুকনো, সেই চচ্চর করছে নাকটা শুকনো হয়ে, তাহলে বুঝবে বাচ্চার ভেতরে ফিভার রয়েছে, সর্দি রয়েছে, এবং বাচ্চাটি অসুস্থ, যার জন্য তার নাকটা শুকনো। আর কি দেখে নিতে হবে, ফার্স্ট দেখতে হবে নাক, তারপরে তাকে কোলে নিয়ে বুকে কান দিয়ে শুনবে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে কিনা। যদি দেখো যে শোঁ শোঁ আওয়াজ হচ্ছে তার মানে জানবে যে তার জ্বর হয়েছে বা বুকের ভেতরে সর্দি বসেছে। এবং এগুলো একটা বাচ্চাকে নেওয়ার জন্য তোমাদের জেনে রাখাও দরকার। এই কারণে বলছি, তাহলে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসে প্রপার ট্রিটমেন্ট তোমরা করতে পারবে। আমি বলবো যে আমি যে বলে দিচ্ছি যে কিভাবে সুস্থ বাচ্চা চিনবে, সেটাও যেমন আমি বলে দিচ্ছি, তেমনি আমি এইটাও তোমাদেরকে রিকোয়েস্ট করব, এগুলো জেনে নিলে যদি দেখো যে কোনো বাচ্চার মধ্যে এরকম রয়েছে, সেই বাচ্চাটাও তো তোমার কোলে উঠলো, তাকেও তো তুমি ভালোবাসলে, তাহলে কি তুমি তার উপর থেকে মায়া সরাতে পারবে? তো সুতরাং এইগুলো জেনে নিলে সেক্ষেত্রে বাড়িতে এসে ডক্টর দেখিয়ে তোমরা ট্রিটমেন্টটা কিন্তু করিয়ে নিতে পারবে। আর একটা হচ্ছে হাতের যে ওদের হাতে পায়ের গুলো দেখবে যে জল জলে কিনা, গুলো প্রমিনেন্ট কিনা। যদি প্রমিনেন্ট হয়, কারুর ব্ল্যাক হয়, কারুর রেড হয়, হাত দিয়ে দেখে নেবে। যদি এটা হয় তাহলে মানে খুব চকচক করছে যদি এটা পটা যদি হয়, তার মানে জানবে বাচ্চার পটা একদম সুস্থ, মানে পটা একদম ভালো এবং সুন্দর আর সুস্থ।
পয়ে কোনো রকম ইনফেকশন নেই, মানে থাবাতে। কিন্তু যদি দেখো থাবাতে ওই যে ছোট ছোট যে থাবাগুলো, সেগুলো যদি দেখো জল জলে হয়ে আছে বা জল ফোসকা মতো হয়ে আছে, তার মানে কিন্তু বাচ্চার পতে ইনফেকশন হয়েছে। সেক্ষেত্রেও তুমি বাড়িতে নিয়ে এসে ডক্টরকে দেখিয়ে ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট করাতে পারবে। আর দেখে নেবে বাচ্চাকে ও যেখান থেকে নিতে যাবে ব্রিডারের বাড়িতে, বা যদি কোথাও গ্যালি স্ট্রিটের কোনো পেট শপ থেকে নিতে যাও, ওরা খাবার খাইয়ে দেখিয়ে দেয় যে বাচ্চা ঘুরছে, বাচ্চা দুরন্ত কিনা, বাচ্চা জন্মনে কিনা, সেগুলো দেখে নেবে। চোখটা দেখে নেবে, চোখটা যদি দেখো যে খুব বুজে আছে, চোখটা বুজে থাকলে বা পিছুটি কাটলে জানবে চোখে ঠান্ডা লেগেছে। এগুলোতে আর এগুলো দেখে যে বাচ্চাটিকে অসুস্থ বলে রিজেক্ট করে দিলাম সেরকমও দরকার পড়ে না, কারণ এগুলো খুব সামান্য অসুস্থতা, এগুলো ট্রিটমেন্ট করলেই সেরে যায় এবং বাচ্চারা সুস্থ হয়ে যায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, একটা মা অনেকগুলো বাচ্চা দেয়, তো সেক্ষেত্রে হয় কি, যখন ব্রিডার বাচ্চাগুলোকে যত্ন করে অবশ্যই রাখে, কিন্তু সেই সময় যারা বিশেষ করে যে পেট শপগুলো, তারা যখন ব্রিডারের থেকে নিয়ে আসে, যারা ব্রোকার হয়, ব্রোকারদের কাছ থেকে যদি নাও তুমি, যখন নিয়ে আসে অনেক বাচ্চা একসাথে নিয়ে আসে, তো সেক্ষেত্রে একটু ঠান্ডা লাগা এই জিনিসগুলো একটু হয়, পটিটা একটু খারাপ হয়, ঠান্ডা লাগা হয়, এগুলো হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যেটা গায়ে দেখবে, গায়ের মধ্যে ভালো করে লোমগুলোকে সরিয়ে সরিয়ে দেখবে যে এটুলি পোকা কিন্তু থাকবেই থাকবে। ব্রিডারের বাড়ি থেকে এলে এটুলি পোকা থাকবেই। কেন বলছি, কারণ বাচ্চা যখন মায়ের দুধ খায় না, তখন ওই এটুলি পোকা কিন্তু বাচ্চার গায়ে একটা দুটো হলেও, সে ব্রিডার যতই যত্ন করে রাখুক না কেন, আমার অভিজ্ঞতা বলছে একটা দুটো হলেও থাকে। সেই এটুলি পোকাটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে খুঁজে খুঁজে এরমভাবে টান মেরে ফেলে দেবে, দেখবে যখন টিপে মারবে দেখবে ওটা থেকে রক্ত বেরোচ্ছে পোকাটা। ওই পোকাগুলো কিন্তু খুব সাংঘাতিক পোকা হয়, 4-5টা ঠ্যাং থাকে পোকাগুলো, এবং পোকাগুলো থেকে কিন্তু টিক ফিভার হতে পারে। আর বাচ্চাদের যেটা হয়, একদম ছোট বাচ্চাদের দেখবে লোমটা সরালে একটু গুঁড়ো 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 স্কিন ওঠা মানে খুশকি খুশকি মতো হয়, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি মিল্ক র্যাশ। মানে মায়ের দুধ যখন খাচ্ছে, যতক্ষণ না একটা ভালো পরিবার পাচ্ছে, অতগুলো বাচ্চাকে মুখ মোছানো সব ব্রিডাররা তো যত্ন করে না, তো সেক্ষেত্রে কিন্তু ওই মিল্ক র্যাশ ব্যাপারটা হতে পারে। অনেক ব্রিডারই আছে যত্ন করে না, আবার অনেকে আছে যারা বাচ্চাদের একদম নিজের বাচ্চা মনে করে যত্ন করে, আর ভীষণ যত্ন করে বাচ্চাদেরকে তাদের গন্তব্যস্থলে, তাদের নতুন বাড়িতে পাঠায়, এবং সেই সব ব্রিডারদেরকে আমি স্যালুট জানাই। আর সেই সব ব্রিডারদেরকেও আমি স্যালুট জানাই যারা অসুস্থ বাচ্চাদেরকে একটা সুন্দর ঘর দিতে পারে, সুন্দর বাড়ি দেওয়ার চেষ্টা করে, এবং সেই সব মানুষগুলোকে আমি স্যালুট জানাই যারা অসুস্থ বাচ্চাগুলোকে নিয়ে এসে একটা সুন্দর জীবন দেয়, একটা সুন্দর ঘর দেয়। আর তোমাদেরকে আমি একটা বড় ভিডিওর মাধ্যমে জ্বর দেখাটা শিখিয়েছিলাম, তোমরা কিন্তু প্লিজ জ্বর দেখাটা শিখে রেখো। জ্বর দেখাটা শিখতে হয় এই কারণে বলছি, হট করে বাড়িতে দেখলে বাচ্চা, ধরো তুমি বাচ্চাকে নিয়ে এলে বাড়িতে, নতুন বাচ্চা, তোমার কোনো অভিজ্ঞতা নেই বাচ্চা সম্পর্কে, তোমার খুব ইচ্ছা হয়েছে ডগ পুষতে, তুমি নিয়ে এসে দেখলে বাচ্চাটা 2 দিন ধরে কিছু খাচ্ছে না, তুমি তাকে জোর করছো, সে খাচ্ছে না, তোমার অভিজ্ঞতা নেই, তুমি জানো না কিভাবে জ্বর দেখতে হবে, বা না খেলে যে জ্বরটা দেখতে হয়, কারণ ওদের না খেলেই ওদের জ্বর এলে ওরা খায় না, ঠান্ডা লাগলে ওরা খায় না, পেটের প্রবলেম হলে ওরা খায় না। এগুলো যদি না জানো, তাহলে কি হবে, বাচ্চাটা 3-4 দিন পরে বাচ্চাটা প্রাণ হারাবে। তো সবার প্রথমে আমি একটা কথা বলবো, বাচ্চা ডগি নিতে গেলে বা বিড়াল, যে কোনো পেটস নিতে গেলে একটা জিনিস মাথায় রাখবে, তাকে সন্তানের মতো কিন্তু তোমাকে মনে করতে হবে, এবং তার প্রতি যত্নবান যত্নশীল তোমাকে হতে হবে। এই নয় কি যে একটা বাচ্চাকে আমি শখে নিয়ে এলাম, বাচ্চাটা কিন্তু শোপিস নয় যে শখে নিয়ে এলাম, কিনলাম, একটু নাড়াচাড়া করলাম, আদর করলাম, তারপরে আলমারিতে তুলে রেখে দিলাম, বা হেলায় ফেলায় যেমন আমাদের বাচ্চাদের খেলনার সাথে গোডাউনে পড়ে থাকে, ধুলোয় পড়ে থাকে, সেরাম পড়ে থাকলো, এটা কিন্তু নয়। একটা বাচ্চাকে নিয়ে আসার অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক দায়িত্ব থাকে, সেই দায়িত্বগুলো যদি কেউ না নিতে পারো, তাহলে আমাকে ক্ষমা করো,
আমি তাদের জোর গলায় বলছি সেই দায়িত্বগুলো না নিতে পারলে তোমরা বাচ্চা অ্যাডাপ্ট করো না বা বাচ্চা কিনো না। কারণ একটা স্ট্রিট ডগ যে আমাদের বাড়িতে যে আমরা যে যাকে ভালো ব্রিড আমরা যারা বলি, পমেরেনিয়ান আছে, সিডজু আছে, হাস্কি আছে, লাসা আছে, সরি, পাগ আছে, স্পিচ আছে, তারপরে তোমার রটউইলার আছে, গোল্ডেন রিট্রিভার আছে, অনেক ব্রিডস আছে। এই ব্রিডসগুলো কিন্তু সবসময় একটা মাথার উপরে ছাদ দেখে এসছে। আমাদের যারা পথে ঘাটের বাচ্চারা তারা কিন্তু মাথার উপরে ছাদ দেখেনি, সেই জন্য তারা কিন্তু এদের থেকে অনেক স্ট্রং হয় এবং তারা জানে কিভাবে লড়াইটা আমাকে করে নিতে হবে। আর আজকে তুমি একটা ভালো ব্রিড, আমি যে নামগুলো বললাম, মানে যারা আর কি মাথার উপর ছাদ দেখে এসছে, যাদেরকে আর কি মানুষ সবসময় ডগ অ্যাডাপ্ট করবো ভাবলেই এই ব্রিডের কথা আমরা ভাবি। তো সেই ব্রিডগুলোকে একটা আমি কিনে এনে আজকে একটা ঘর দিলাম, মাথার উপর একটা ছাদ দিলাম, পরশুদিন তাকে বাড়ি থেকে বার করে দিলাম, সেটা কিন্তু খুব পাপের কাজ। কারণ সেই বাচ্চাটা কিন্তু জানে না মাথার উপর ছাদ হুট করে হারিয়ে গেলে তাকে কিভাবে সারভাইভ করতে হবে, সেই বাচ্চাটা কিন্তু জানে না। তো সুতরাং তোমার কর্তব্য, যদি আরেকটা কথা বলি, যদি মনে করো যে ডগ অ্যাডাপ্ট করবে বা ডগ নেবে, কিনবে, সেক্ষেত্রে আমি একটা কথা বলি, শুধু তোমার ইচ্ছা আছে বলেই তুমি আনবে না। তোমার বাড়ির মেন সদস্য যারা, যাদেরকে তুমি ভরসা করো, যারা তোমাকে সাপোর্ট করতে পারবে জানো, তাদের পরামর্শটাও আগে নেবে। সবাই যদি রাজি থাকো তবেই একটা বাচ্চাকে ঘরে এনো। কারণ একটা বাচ্চাকে ঘরে নিয়ে আসার পর তার প্রতি যে রেসপন্সিবিলিটি, তার প্রতি যে কাজকর্ম, যে কর্তব্যগুলো থাকে, সেগুলো কিন্তু শুধু যে তুমি একা করতে পারবে তা নয়, তোমার সাথে যে মানুষগুলো থাকছে তাদের প্রত্যেককে কিন্তু ওই এক রেসপন্সিবিলিটি ভাগ করে করতে হবে এবং ভাগ করে নিতে হবে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ তুমি একা হয়তো করে নিতে পারবে, কিন্তু তোমাকে সাপোর্টটা করতে হবে। তো সেইগুলো চিন্তা করে নিও। আর আমি দেখো, আমি নিজের গর্বও করছি না, নিজের অহংকারও করছি না। তবে একটা কথা আমি বলছি, আজকে আমার বাড়িতে যে যতগুলো বাচ্চা, আমি তো তাদেরকে বেশিরভাগকেই আমি তাদেরকে অসুস্থ অবস্থায় নিয়ে এসে একদম একটা সুস্থ জীবন দিয়েছি এবং আমি মনে করি একটা সুন্দর জীবন দিয়েছি। তোমরা সেটা দেখেছো, আমার ভিডিওতে দেখতে পাও। এর পেছনে প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমাদের প্রচুর পরিশ্রম ছিল, আমাদের তিনজনের, আমার হাজব্যান্ড, আমার মেয়ের। আমরা প্রচুর পরিশ্রম করেছি, প্রচুর যত্ন করেছি, প্রচুর কেয়ার করেছি, তবে আমরা একটা ভালো সুন্দর জীবন ওদেরকে দিতে পেরেছি। আমাদের কাছে এটাই আনন্দ যে ওদেরকে একটা সুন্দর জীবন দিতে পেরেছি, মানে আমরা এটাই চেয়ে এসছি। আমি অনেককে দেখেছি বাচ্চা বাড়িতে কিনে নিয়ে যাচ্ছে, তারপরে বাচ্চার যদি কোনো রোগ হয়, শরীর খারাপ হয়, বাচ্চাটিকে প্রেসক্রিপশন সমেত রাস্তায় ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি পাপ করছো তোমরা জানো না, তোমরা যে কি পাপ করছো তোমরা জানো না। আর আমি আমার উদাহরণটা কেন দিলাম, যে আমি আমার এই বাচ্চাদের সুস্থ করার পেছনে প্রত্যেকটা সেকেন্ড এতটা আমাদের পরিশ্রম আছে, উদাহরণটা কেন দিলাম, যদি এই রকমভাবে ভাবতে পারো বাচ্চাকে, তাহলে বাচ্চা নিও। যেমন ধরো তুমি একটা ব্রিডারের কাছ থেকে সুন্দরভাবে দেখে নিয়ে এলে, বাচ্চাটি একদম সুস্থ, সমস্ত কিছু করছে, সব কিছু করছে। বাচ্চাটিকে নিয়ে আসার পর তুমি দেখলে 3-4 দিন পর বাচ্চাটি অসুস্থ হলো, তুমি কি করবে? তোমার তখন নিশ্চয়ই বাচ্চাটিকে ডক্টর দেখিয়ে তাকে ভালো করে সেবা যত্ন করা উচিত, সেটাই নিশ্চয়ই করবে। কিন্তু অনেকে তা করে না, অনেকে ছেড়ে দেয় এবং ওই দুদিনের শখ মেটাতে তারা বাচ্চাদেরকে প্রচণ্ড কষ্ট দেয়। আর একটা কথা তোমাদেরকে একটু বলে দিই, যখন নতুন বাচ্চা তোমরা কিনে আনছো, তার যে ফার্স্ট পাপ্পিডিপি ভ্যাকসিনটা থাকে, সেইটা কিন্তু অনেক সময় ব্রিডারের বাড়ি থেকে করিয়ে দেয়, সেইটা একবার ব্রিডারকে জিজ্ঞাসা করে নেবে।
আর তারপরে 2টো DHPPI পড়বে প্রথম বছরে, তারপরে র্যাবিশ পড়বে, ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নেবে। কিন্তু কিন্তু প্রথমে যে কথাটা আমি বলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, এটা শুনে নেবে ভালো করে, মনের মধ্যে ঢুকিয়ে নেবে। সেটা হচ্ছে যখনই ভ্যাকসিন দেবে তার অ্যাটলিস্ট 4-5 দিন আগে কিন্তু ডিওয়ার্মিং করানো প্রয়োজন ছোট বাচ্চাকে। ডিওয়ার্মিং না করিয়ে যদি সঙ্গে সঙ্গে ভ্যাকসিন দিয়ে দাও, বাচ্চার কিন্তু আইদার পার্ভো হতে পারে, নয়তো কোনো রোগ কিন্তু বাচ্চার হতে পারে এবং বাচ্চা কিন্তু শেষ হয়ে যেতে পারে, তার প্রাণহানি হতে পারে। এটা কিন্তু মাথায় রেখো। আর ডিওয়ার্মিং করানোর অ্যাটলিস্ট 4-5 দিন পর কিন্তু ভ্যাকসিনেশন করাতে হয়, এটাও মাথায় রেখো। আর আমি তোমাদেরকে ডিওয়ার্মিং কিভাবে করাবে ভ্যাকসিনেশনের ভিডিওটাতে আমি সেটাও দিয়েছিলাম, আমার পুরনো বড় ভিডিও দেওয়া আছে, তোমরা থাম্বনেল দেখে ওগুলো দেখে নিতে পারো। একটা বাচ্চাকে তার 3 মাস পর্যন্ত, তার 3 মাস বয়স পর্যন্ত 15 দিন অন্তর 3 বার ডিওয়ার্মিং করাতে হয়। তারপর 5 মাস, ওই 3 মাসের পর থেকে 5 মাস বয়স পর্যন্ত মাসে 1 বার ডিওয়ার্মিং করাতে হয়। আর তারপরে 5 মাসের পর থেকে যেটা 5 মাস হয়ে গেলে যেটা করাতে হয়, 3 মাস অন্তর ডিওয়ার্মিং করাতে হয়। কিন্তু আমার ডাক্তারবাবু আমাকে বলেছেন যে 6 মাস অন্তর ডিওয়ার্মিং করানো যায়। সেক্ষেত্রে 14 দিন অন্তর, মানে প্রথমে ডিওয়ার্মিং করিয়ে তার 14 দিন পর আবার ডিওয়ার্মিং করিয়ে 6 মাস গ্যাপ দিয়ে আবার 14 দিন পর ডিওয়ার্মিং করাতে। কিন্তু যেহেতু আমি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করেছি, আমি তোমাদেরকে এটা বলতে পারি যে তোমরা 3 মাস অন্তরও, মানে যেটা বললাম 5 মাস পর তোমরা 3 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিংটা করাতে পারো, ওটাতেও কোনো ক্ষতি হয় না, 6 মাস পর করালেও কোনো ক্ষতি হয় না। বেসিক্যালি বাচ্চা যদি বাড়িতে থাকে, সে যদি বাইরে না বেরোয়, বাইরের যদি মাটি স্পর্শ না করে, মানে কারণ তাদের থাবা দিয়েই কিন্তু জার্মসটা, মাটি রাস্তায় যদি তুমি বাচ্চাকে হাঁটাও, ওই রাস্তার নোংরাগুলো ওরা হাত দিয়ে যখন খোঁড়ে, সেটা থেকে কিন্তু জার্মসটা আসে। তো আমার যে স্মল ব্রিড আছে, যেমন সিজু, মোমো, আমার পমেরেনিয়ানরা গল্প, ওরা কোনোদিন রাস্তায় হাঁটেনি, আমি হাঁটাই না। তো সেক্ষেত্রে ডিওয়ার্মিং বা ক্রিমি হওয়ার ভয়টা খুব কম থাকে, মানে ওই চান্সেসটা ঘরের ডগিদের, মানে ঘরের বাচ্চাদের যদি সেইভাবে যত্ন করে রাখতে পারো, তাহলে খুব একটা প্রয়োজন হয় না। 6 মাস অন্তর করালেও হয়, কিন্তু তোমরা 3 মাস অন্তর, 5 মাসের পর আফটার 5 মান্থস 3 মাস অন্তর করিও। আর এইগুলোই আমার বলার ছিল। আর একটু বাচ্চাকে নিলে বাচ্চাকে একটু কেয়ার করবার চেষ্টা করো। আর আমি যেটা মেনটেন করি, যে আমার বাচ্চাকে আমি যখন নিয়েছি, ধরো আমার বড় ছেলে পোলো, আমার পোলোকে যখন আমি নিয়েছি, হ্যাঁ তখন আমার সব অভিজ্ঞতা ছিল না, কিন্তু নেওয়ার আগে আমি কিন্তু অনেক কিছু জেনে টেনে নিয়েছি, তারপর আস্তে আস্তে আমি শিখেছি। তো যারা বাচ্চাদেরকে নেবে, সেইটা নেওয়ার আগে যাদের কোনো জ্ঞান নেই, তারা একটুখানি জেনে নিও। এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে অনেক ভিডিওজ আছে, আমি তো দিই, আরও অনেকেও হয়তো দেয়, আমার সেটা জানা নেই, কিন্তু একটু দেখে নিও, জেনে নিও সেগুলো। আর যেটা করবে সেটা হচ্ছে যে নিজের বাচ্চাকে নিজে করব, এই একটা মেন্টালিটি তৈরি করো। আমি নিজে আর আমার ডাক্তারবাবু, এই মেন্টালিটিটা তৈরি করবে। কোনো গ্রুমিং সেন্টারে নিয়ে যাবে না, যে গ্রুমিং সেন্টারে গিয়ে লোম কাটাতে গেলাম যাতে তাকে সুন্দর লাগে, ওদিকে তার বদলে লোমের বদলে কানটাই আমার বাচ্চার কেটে দিল। এগুলো করো না, কারণ গ্রুমিং সেন্টারে তো সবসময় প্রপার ট্রেনার দিয়ে আজকাল গ্রুমিং সেন্টারগুলোতে করানো হয় না। আমি তার অনেক উদাহরণ পেয়েছি, আমাকে অনেকে বলেছে। একজন, আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, একজনের সিজ্জু ছিল, সিজ্জু লোম কাটতে গিয়ে কানে, যেহেতু কানটাই ওদের ঝালর ঝালর লোম, কানটাই কেটে দিয়েছে বাচ্চার। তো ভাই সেই ভয়েতে আমি, প্রথমত ভয়েতে বলবো না, আমার এমনি ইচ্ছাও নেই আমার বাচ্চাকে অন্য কারুর হাতে দেওয়ার, যে আমার বাচ্চাকে অন্য কেউ এসে দেখে যাবে, ও আমি সহ্যও করতে পারবো না। আর অন্য কেউ এসে যত্ন করবে, তাহলে আমি কি করতে মা হয়েছি, ও আমি করতেও পারবো না। আর গ্রুমিং সেন্টারের প্রতি আমার খুব একটা মানে জানাও নেই। আর যা শুনেছি, যা অন্যদের এক্সপিরিয়েন্স যা শুনেছি, তাতে আমার খুব একটা যে ভক্তি হয়েছে তাও নয়। তো আমি বলবো তোমরা তোমাদের মতো করে একটু
প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এই ডগি বা বিড়াল যখনই পুষবে সবার আগে, বা পাখি, যে কোনো অবলা প্রাণ যখন পুষবে সবার আগে না একটা জিনিস একটু মাথায় রেখো, যে আমাকে সেই বাচ্চাটাকে নিজের সন্তান মনে করতে হবে। আর তারপর মাথায় রাখবে তোমার নারীর টান যেন সেই সন্তানটার সাথে তুমি রিলেট করতে পারো, সেই অবলা প্রাণটার সাথে, যে তোমার নারীর টান আছে, তবেই তুমি তাকে ভালোবাসতে পারবে। আর যদি ভালোবাসতে পারো সেটা ভেবে নিয়ে তবেই বাচ্চাকে অ্যাডাপ্ট করবে। এটুকুই আমার বলার ছিল। বলতে গেলে এখন অনেক কথা বলতে হবে বা অনেক কিছু বলতে হবে, কিন্তু সবসময় চাই, দেখেছো আমি, যে প্রত্যেকটা বাচ্চা ভালো থাক বা সুস্থ থাক, আনন্দে থাক। যেমন আমার দেখেছো তোমরা ঘন্টুর সাথে আমার রোদ্দুর, আমার ঘোতন ভোলা বাবা আনিয়ে দিয়েছে, আর ঘন্টুকে তো আজকে কোলে করে নিয়ে আসা হয়েছে ওপরে। তারপরে ঘুমটুম হয়ে যাওয়ার পরে, খাওয়া দাওয়া ঘুমটুমু হয়ে যাওয়ার পরে আবার কোলে করে নামিয়েও দিয়ে আসা হয়েছে, কারণ গেট ধাক্কা ছিল ঘন্টু 3 তলার। গেটটা আটকে দিয়েছিলাম তো, যে ও নিচে যাবে, ওর বন্ধু বান্ধব আছে ওখানে। আর আমার কি বলে, যেটা বলতে গেলাম, হ্যাঁ, দুর্জয়ের জন্য আজকে একটা আমি রূপোর সুন্দর, আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরের বার, এবং কাল ভৈরব আমার দুর্জয়, সেই জন্য দুর্জয়ের জন্য একটা রূপোর হার, একটা সুন্দর গিফট আমি কিনেছি। সেটা দুর্জয়কে পরিয়েওছি, শর্টসে দিয়েছি, তোমরা দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি উপকৃত হও জানিও কমেন্টস করে। ধন্যবাদ, ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো।